আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। তুমি ফিরে এসেছো, এটা আমার কাছে আরেকবার নতুন করে তোমাকে ফিরে পাওয়া। গালিব তুবার কপালে চুমু দিয়ে বলল, তোমাদের ছায়া হয়ে তোমাদেরকে আগলে রাখাই আমার ধর্ম, সুইটহার্ট। তুবা গালিবকে জড়িয়ে ধরে যেন সেই 25 বছর আগে ভালোবাসায় ফিরে পেয়েছে। আরিশার রুম তাহমিদ জানালা খুলে রেখেছে। আলো এসে পড়েছে আরিশার মুখে। আরিশা এখন অনেকটাই সুস্থ। তাহমিদ তার পাশে বসে হাত ধরে বলে, এই যুদ্ধটা শেষ, এখন শুধু ভালোবাসার সময়। আরিশা আস্তে মাথা নাড়ে, চোখে জল, ঠোঁটে এক ফোঁটা হাসি। তুমি তো বলেছিলে একটা আঁচও আসতে দিবে না। আজ বুঝলাম ভালোবাসা যুদ্ধকেও জিতিয়ে দেয়। রাতের ডিনার টেবিল। তুবা, গালিব, তাহমিদ, আরিশা, মুলান, রিহানা, তৌহিদ খান, ইয়েন সবাই একসাথে বসেছে। মাঝে মাঝে হালকা হালকা হাসি ঠাট্টা, পুরনো দিনের কথা। একটা শান্ত নিরাপদ পরিবেশ যেন ফিরে এসেছে। এই পরিবারকে রক্ষা করতে যা করেছিলাম তাতে কোনো অনুশোচনা নেই। আমার জীবন যদি দিতে হয় আমি আবার দেব। কিন্তু এখন আমার চাই শুধু শান্তিতে থাকতে, একটা নতুন জীবন শুরু করতে। রাতে তাহমিদ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আরিশা পাশে এসে দাঁড়ায়। কি ভাবছো? ভাবছি এই আকাশের নিচে তোরা আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আরিশা মাথা গুঁজে দিয়ে তাহমিদকে বলে। তোমার কাঁধেই আমার নিরাপত্তা। তাহমিদ আরিশার কপালে চুমু দিয়ে আবার আকাশের দিকে চেয়ে থাকে। গালিব নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, তুই ফিরে এলি গালিব, কিন্তু সামনে যদি নতুন ঝড় আসে তবুও এই পরিবারকে কেউ ছুঁতে পারবে না। নিজে নিজেকেই বিড়বিড় করছো। কিছু না সুইটহার্ট, ভাবছি তোমার রূপের রহস্য কি। আর কয়েকদিন বাদে দাদি হবে, কিন্তু বুড়ি হওয়ার নাম নিচ্ছ না। তোমার ভালোবাসা আমাকে বড় হতে দেয় না জানেমান। সুইটহার্ট, এই ঢাকায় আমার ভালো লাগছে না, চলো বগুড়া থেকে ঘুরে আসি। কথা মন্দ বলনি, তাহলে চলো সবাই মিলে ঘুরে আসি। গালিব ও তুবা সিদ্ধান্ত নিল সবাই মিলে কয়েকদিনের জন্য গ্রামে যাবে বগুড়ার বাড়িতে। সকালবেলা তুবা ব্যাগ গোছাচ্ছেন, গালিব গাড়ির চেক নিচ্ছেন, আরিশা হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। তাহমিদ শুধু তাকিয়ে আছে। তাহমিদ মনে মনে বলল, এই মেয়েটা আমার জীবন, গ্রামের শান্ত বাতাসে ওর চুল উড়বে, আমি দেখব। কতদিন ওর হাসি মুখটা দেখি না। আরিশা শুনে ফেলে হেসে বলে। ভাইয়া কি ভাবছো? তাহমিদ আরিশার উপরে চোখ পাকিয়ে তার কাছে এসে নিজের কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। আরিশা তাহমিদের এমন কাণ্ডে অবাক। কিছুক্ষণ পরে তাহমিদ আরিশাকে ছেড়ে দিল। এটা কি হলো? আমি তোর জামাই হই, আর জামাইকে ভাই বলার শাস্তি এর থেকে বড় আর কি হতে পারে আমার জানা নেই, তাই এটাই শাস্তি দিলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি আমার জামাই হও। তবে আমি এই বিয়ে মানি না, তুমি আমার জোর করে বিয়ে করেছো। ভাবছি আর বিয়েই করব না, সারা জীবন তোকে এভাবেই ভালোবেসে যাব। তাহলে আমিও ভাইয়া বলেই ডাকবো সারা জীবন। আমি ভাবছি বগুড়ার পথে প্রেম কেমন লাগে সেটা বুঝে নেওয়া দরকার। সবাই বেরিয়ে পড়ল বগুড়ার উদ্দেশ্যে। গ্রাম শুরু, বগুড়া সবুজ প্রকৃতি, খালের ধারে মাছ ধরা ছেলে, কলা গাছের সারি আর ফাঁকা মাঠ। জিসানের পুরনো দোতলা বাড়ি। সেই বাড়ির উঠানে পা রেখেই আরিশা বলে, এখানে এলেই শান্তি লাগে আমার। তোর চোখে শান্তির থেকেও বেশি কিছু আছে। আরিশা লাজুক হেসে পিঠে চাটি মেরে দেয়। বেশি কথা বলো না তো বালক। বলে দৌড়ে চলে যায় মিসেস ফাতেমার কাছে। কেমন আছো দাদি? এতক্ষণ ভালো ছিলাম না, এখন তোরা সবাই এসেছিস, এখন আমি ভালো আছি। বিকেলে নদীর পাড়ে তাহমিদ আর আরিশা হাঁটছে খালি পায়ে, হাত ধরে। দুজনে, চারপাশে পাখির ডাক, নদীর কলুকলু শব্দ। হার্ডস্টম, এই নদীর মতোই তুই আমার জীবনে বয়ে আছিস। তুই না থাকলে আমি বালির চরে শুকিয়ে যেতাম। আরিশা একদম চুপ করে যায়। তারপর হঠাৎ খুব নরম গলায় বলে, ভালোবাসি তোমারে তাহমিদ খান তেজ। এই জীবন শুধু তোমার জন্য। তাহমিদ তাকে নিজের দিকে টেনে নেয়, কপালে চুমু খায়। চারপাশে তখন সন্ধ্যার রং ছড়িয়ে পড়েছে।
সন্ধ্যায় উঠানে বসে সবার একসাথে চা খাওয়া, গানে গানে হাসাহাসি। জিসান, অনি, তুবা, গালিব সবাই যেন ফিরে পেয়েছে পুরনো দিনের এক মিষ্টি সুখ। রাত 12টা। আলতা পরা আরিশা বারান্দায় বসে পাশে বসে থাকা তাহমিদকে খোঁচা দিয়ে বলে, তুমি একটা অকর্মার ঢেকি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কোন দিক দিয়ে তোর মনে হয় আমি অকর্মা ঢেকি বল আমাকে। তুমি চায়নায় বড় হয়েছো, তুমি কি গ্রামের মাঠে কাজ করতে পারবে? তাহমিদ ভুরু কুচকে জিজ্ঞেস করে। যেমন? যেমন ধান কাটার চ্যালেঞ্জ দিলাম আমি তোমাকে, পারবে তুমি? তাহমিদ ভ্রু উঁচু করে আরিশাকে বলল। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ম্যাডাম। এই কথা বলে তাহমিদ আরিশাকে কোলে তুলে নিল। আরে কি করছো, ছাড়ো বলছি, কেউ দেখে ফেলবে। এখন কাগজে কলমে তুই আমার বউকে কি মনে করলো, কে কি বললো সেগুলো দেখার টাইম আমার নেই। তাহমিদ আরিশাকে নিয়ে ওর রুমে শুইয়ে দিল, তারপরে নিজের রুমে চলে গেল। পরের দিন সকাল, সূর্য ওঠার পরেই বাড়ির উঠানে হইচই। হঠাৎ দরজা খুলে তাহমিদ বেরিয়ে আসে, কালো লুঙ্গি, সাদা গেঞ্জি আর গলায় গামছা পেঁচিয়ে। তার পেছনে মৌলান, নীল লুঙ্গি, সাদা গেঞ্জি আর কোমরে গামছা পেঁচানো। ইয়েন গলায় গামছা ঝুলিয়ে, সাদা গেঞ্জি, লাল লুঙ্গি পরা। নওয়াজ পান মুখে, সাদা লুঙ্গি, সাদা গেঞ্জি, গলায় সবুজ গামছা, হাতে ঘড়ি পরা। নাফিস সাদা লুঙ্গি, সাদা গেঞ্জি, হাতে ঘড়ি পরা। সবাই বেরিয়ে এলো। সবাই এক একটা হিরো, যেন কৃষক বেশে। তুবা চা হাতে দাঁড়িয়ে দেখে চমকে বলে, তুই আমার ছেলে না, কোন হিরো সিনেমার কৃষক? গালিব মজা করে বলেন, আমার ছেলের ফ্যাশন সেন্স দিন দিন আগাছা কাটার কাস্তের মতো ধারালো হচ্ছে। আরিশা হেসে গড়িয়ে পড়ে। 5 জন কৃষক হিরোর মতন গেল ধান কাটতে, গিয়ে ধান খেতে তাণ্ডব শুরু করে দেয়। তাহমিদ মাটি খুঁড়ে বলে, এখন হবে যুদ্ধ, তোদের কেউ না কেউ আজ কোমরে ব্যথা নিয়ে শুতে যাবে। 3 ঘন্টা পর তাহমিদ ঘেমে নিয়ে একদিকে কাস্তে ছুঁড়ে বলে, আরিশা তোর চ্যালেঞ্জ শেষ করলাম। আরিশা এসে গামছা দিয়ে ওর ঘাম মুছে বলে, এই যে হিরো, তুমি তো সত্যিকারের রাজা, আমার কৃষক রাজা। পেছনে নওয়াজ মাটিতে বসে পড়ে, বলতে লাগলো, ভাই পিটটান দিচ্ছে আমার। প্রেমী পাগলরা যে এমন পরিশ্রম করতে পারে আজ বুঝলাম। সবার কোমরের 12টা বেজে গেছে। সবাই বাড়ি চলে আসে। বিকেলে উঠানে তাহমিদ বিশ্রাম নিচ্ছে, আরিশা হাত পা টিপে দিচ্ছে। তুই সত্যি চ্যালেঞ্জটা দিয়ে বুঝলাম আমি কেবল তোর প্রেমে না, তোর প্রতিটা খেলায় হারতেও রাজি। আরিশা চুপি চুপি বলল, হার না, তুমি সবসময়ই আমার জিত। রাত 8টা। চাঁদের আলোয় ভেজা পুকুর পাড়, দূরে ঝিঝি পোকার ডাক আর গ্রামে নিস্তব্ধতা। আরিশা ধীরে ধীরে পুকুর পাড়ে হাঁটছে। হঠাৎ কারো গলা। তুই একা কেন এখানে? তাহমিদ গেঞ্জি 3/4 প্যান্ট পরে গাছের নিচে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আরিশা হেসে বলল, তুমি কি আমার পেছনে পাহারা দিচ্ছ? তোর জন্য পাহারা দিতে আমার ভালোই লাগে। দুজনে পাশাপাশি হাঁটছে। তাহমিদ পুকুর পাড়ে বসে বলল, আরিশা জানিস এই গ্রামের সন্ধ্যাগুলো এত শান্ত, এত নির্জন, ঠিক যেমনটা আমি তোর সাথে থাকার সময় চাই। আরিশা তাহমিদের কাঁধে মাথা রাখে। তুমি জানো এই শান্ত রাতগুলো তোমার পাশে না থাকলে অসম্পূর্ণ লাগে। তাহমিদ চুপচাপ পকেট থেকে একটা ছোট্ট নেকলেস বের করে আরিশাকে দেয়। তোর জন্য তোর চেয়ে সুন্দর কিছু না পেয়েই এটা আনলাম। আরিশা চোখ বড় করে দেখে বলে, তুমি আমাকে উপহার দিতে শিখলে কবে থেকে? তুই আমার বউ, আমি তোকে সব দিতে শিখবো একটু একটু করে। তারা চুপচাপ বসে থাকে। দূরে একটা জোনাকি আলো দিচ্ছে, সময় যেন থেমে গেছে। রাত কেটে যায়। পরের দিন সকাল, গ্রামের হাটে হুলস্থুল। তাহমিদ, মুলান, ইয়েন, নওয়াজ, নাফিস আর রিহানা, আরিশা, মাহেরা, নাদিবা মিলে যায় গ্রামের হাটে। সবার হাতে বাজারের ব্যাগ, মাথায় টুপি আর মুখে কৌতূহল। হঠাৎই একজন বিক্রেতা বলল, এই যে ভাইজান, নতুন জামাই নাকি? আরিশার গাল লাল আর তাহমিদ গম্ভীর মুখে বলে, না, পুরনো প্রেমিক। পেছনে মুলান কাঁচা মরিচ নিয়ে বলে, ইয়েন, এইটা চাইনিজ মরিচ না, কিন্তু ঝাল হবে, দেখে বোঝা যাচ্ছে। রিহানা হেসে বলে, তোমরা হাটেও এত নাটক করো? তাহমিদ আর আরিশা পাশাপাশি হেঁটে যাচ্ছে। হাটের মানুষজন বলাবলি করছে, এত মিষ্টি কাপড় তো নাটকে দেখি। হাট থেকে ফিরে তাহমিদ সন্ধ্যায় মাটির চুলার পাশে বসে মাছ ভাজছে। আরিশা তার পাশে বসে গামছা দিয়ে ঘাম মুছে। তোর হাতে রান্নার স্বাদ আর চোখে আগুন সব মিশে গেলে যেটা হয় সেটা আমার জীবন।
এখন দেখি তুমি শুধু ভালোবাসো না, ভালো রান্নাও শিখে গেছো। চারদিক নিস্তব্ধ, গাছের পাতায় হালকা বাতাসের শব্দ। ঘরের একপাশে আরিশা ঘুমিয়ে, মুখে শান্তির ছায়া। তাহমিদ ধীরে ধীরে তার পাশে এসে বসে, হাতে 1 কাপ দুধ আর পকেটে ছোট্ট একটা চিরকুট। তাহমিদ নিজের ফোনটা বিছানার একপাশে রাখে, তারপর ধীরে ধীরে কাপা হাতে চিরকুটটা আরিশার পাশে রাখে। চিরকুটে লেখা, যে মেয়ে নিজের ভয় ভুলে আমার পাশে দাঁড়ায় তার কপালে আমি শান্তি লিখে দিতে চাই সারা জীবনের জন্য। তাহমিদ মাথা নিচু করে আরিশার কপালে আলতো একটা চুমু খায়। তুই আমার পৃথিবী হার্টস্টম, তোকে হারানোর ভয়েই আজ সব জিতেছি। তাহমিদের চোখে জল, মুখে একটা শান্ত হাসি। তাহমিদ ধীরে ধীরে উঠে চলে যায়। সকালবেলা মুলান এক কোণে বসে আছে, মুখ গম্ভীর। রিহানা পেছনে এসে বলে, তোমার মন খারাপ? না মানে হ্যাঁ। চুপ করে থাকে কিছুক্ষণ। তুমি যখন গ্রামের ছেলেপুলের সাথে কথা বলো কেন যেন অদ্ভুত লাগে। রিহানা হেসে বলে, তুমি কি আমার জন্য ঈর্ষা করছো? মুলান মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু চোখে ধরা পড়ে সব। আমি শুধু তোমার পাশে থাকতে চাই সব সময়। রিহানা একটু এগিয়ে গিয়ে বলে, তাহলে থাকো, কিন্তু মনে রেখো আমি এমনি সহজে কাউকে মত দেই না। তুমি আমার মন অনেক আগে নিয়ে গেছো রিহানা, শুধু বলিনি আমি সেই কথা। দুজনে পাশাপাশি বসে থাকে দূরের চাঁদ আর জোনাকির আলোয় রাতের সাক্ষী। বিকেল 5টা, বাড়ির উঠান, চারদিকে হাসি আনন্দে মুখর পরিবেশ। রিহানা, মুলান, নাফিস, নওয়াজ, মাহেরা সবাই যেন খুশিতে আত্মহারা। আর সেই আনন্দের কারণটা ছিল রিহানার মুখে শোনা একটা কথা। আমি মা হতে চলেছি। নওয়াজ, নাফিস, ইয়ান তো লাফ দিয়ে উঠল। সত্যি? রিহানা লাজুকভাবে মাথা নিচু করলো। মুলান তার হাত ধরে বলল, তুমি তো আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানালে। চারপাশে হাততালি আর আনন্দের জোয়ার। এদিকে আরিশা কিছুটা লাজুক ভঙ্গিতে ছাদে উঠে এলো, তার চোখে একটা দুষ্টু উজ্জ্বলতা। তাহমিদ ছাদের এক কোণে দাঁড়িয়েছিল, আকাশের দিকে তাকিয়ে হঠাৎ আরিশা তার পেছনে এসে বলল, একটা কথা বলবো? বলো। আমারও মন চাইছে মা হতে, আমারও একটা বেবি চাই। তাহমিদের চোখ কপালে, সে কাঁদতে শুরু করলো, গলায় শুকনো কণ্ঠে বলল, তুই কি সিরিয়াসলি বলবি? হ্যাঁ সিরিয়াসলি তো বললাম। এখন পর্যন্ত তো বাৎসরিক হলো না ঠিক মতো, আর তুই বাচ্চার কথা ভাবছিস? আরিশা ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে চলো তাড়াতাড়ি বাসর সেরে ফেলি। তাহমিদ মাথায় হাত দিয়ে বলল, ও আল্লাহ, এই মেয়ে আমাকে শেষ করে ছাড়বে একদিন। আরিশা দুষ্টু হেসে এগিয়ে এসে তাহমিদের গালে চিমটি কেটে বলল, তোর বাচ্চার মা হতে চাই বলে কি কি এমন দোষ করলাম আমি? তাহমিদ মুচকি হেসে তাকে বুকে টেনে নিল। দোষ না, বরং এখন থেকে তোকে একদম সাবধানে রাখতে হবে, বুঝছিস মা স্যাম্পল? আরিশা মাথা নিচু করে বলল, আমিও তো শুধু তোমারই একটু সুখ চাই। তাহমিদ তার কপালে চুমু খেয়ে বলল, তুই শুধু বল, আমি তোকে একটুও কষ্ট হতে দিব না মা হবার পর। রাত 12টা, পুকুর পাড়ে চাঁদের আলোয় জলে রূপালি ঝিলিক, দূরে ধানের শীষে হাওয়া দোলাচ্ছে। নিস্তব্ধ রাতের মাঝে তুবা একা দাঁড়িয়ে পুকুরের পানিতে পা ডুবিয়ে বসেছিল, চোখে একটা প্রশান্তির ছায়া। পেছন থেকে আসতে গালিব এগিয়ে এসে হাত ধরে বলল, সুইটহার্ট, এত রাতে এখানে একা বসে কি করছো তুমি? সে কি, তুমি এখানে ঘুমাওনি এখনো? ঘুম আসবে কি করে? তুই পাশে নেই, একা একা পুকুর পাড়ে বসে আছো। তুমি জানো না তোমাকে ছাড়া আমি একা ঘুমাতে পারি না? তুমি আগে তো এমন কথা বলতে না। তখন বুঝে উঠতে পারিনি কোনটা ভালোবাসা ছিল আর কোনটা পাগলামি। তবে এখন বুঝি তোমার জন্যই পাগল ছিলাম না, তোমার জন্য আমি পাগল হয়ে জন্মেছি। তুমি আগে শুধু আমার হিরো ছিলে, এখন তো পুরো মিডিয়া, আদালত, সমাজ সবাই তোমাকে নিয়ে কথা বলে। তুমি সবার কাছে হিরো হয়ে গেছো। তারা যাই বলুক, আমার পরিচয় শুধু একটাই, আমি তোমার গালিব, যে শুধু তোমার আর তুমি শুধু আমার। তুবা চুপচাপ গালিবের চোখে চোখ রাখে। গালিব আসতে তুবার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। তারপরে গালিব ধীরে ধীরে বলে, আজ রাতটা শুধু তোমার আর আমার হোক। তুমি শুধরাবে না দেখছি। না সুইটহার্ট, আমি সারা জীবন তোমার জন্য বেহায়া হয়ে থাকতে চাই। আমার ভালোবাসায় শেষ বলে কিছু থাকবে না।
আমি প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসবো চিরকাল। তুবা উঠে দাঁড়ালো, গালিবের বুকে মাথা রাখলো। ধীরে ধীরে গালিব তুবার হাত ধরে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। আর 3টে বাজে। নওয়াজ চিন্তিত। ফোনের ওই পাশে কেউ একজন কান্না করে বলছে, তুমি আমার বাড়িতে কথা বলো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি চিন্তা করিও না, আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো, শুধু সকালের অপেক্ষা। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমারই আছি, তোমারই থাকবো। নওয়াজ ফোন রেখে দিল। তার চোখে ঘুম নেই। কি করে বলবে এই টেনশন? পরে মনে পড়ে, তাহমিদ ছোট ভাই এত বড় একটা সাহসী কাজ করে ফেললো, আমি কেন পারবো না? যা হবার হবে, সকালটা হোক। সকাল 9টা। উঠোনে সকলে চায়ের আড্ডায় বসে। তাহমিদ, আরিশা, মুলান, ইয়েন, নীলা, নিলয়, রিহানা, গালিব, তুবা, জিসান সবাই হাসছে, গল্প করছে। হঠাৎ নওয়াজ মাথা নিচু করে সবার সামনে দাঁড়ালো। নওয়াজ ধীর গলায় বলল, আমার একটা কথা আছে, অনেকদিন ধরে বুকের ভেতর চেপে রেখেছিলাম, আজ আর পারছি না। ভাই আজ মনে হয় সিরিয়াস মুডে আছি। তা হলো কি তোমার সেই সিরিয়ার কথা? আমরাও একটু শুনি। নওয়াজ চুপ করে দাঁড়িয়ে আছে। নীলা পাশে এসে বলল, কি হয়েছে বাবা বলো, আমরা তো শুনতেই চাইছি। সবার মাঝখানে গালিব বলে উঠল, ও মাহিরাকে ভালোবাসে দীর্ঘদিন ধরে, সেটাই হয়তো বলতে চাচ্ছে। সবাই চুপ। নীলা, নিলয় অবাক হয়ে চেয়ে আছে গালিবের দিকে। নওয়াজ নিজেও অবাক। পাপার বাচ্চা, আমি তোমাকে বলেছিলাম মুখ না খুলতে, তবুও বলে দিলা। নওয়াজ, তুই কি মাহিরাকে ভালোবাসিস? নওয়াজ মাথা নিচু করে বলল, হ্যাঁ, খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না আম্মু। ওর বাড়ির লোক ওকে বিয়ে দিতে চাইছে অন্য কোথাও, তাই আমি চাই তুমি আর আব্বু আমার হয়ে মাহিরার বাড়ি গিয়ে আমার প্রস্তাব দাও। নওয়াজের এই কথা শুনে সবাই থমকে দাঁড়ায়। কিন্তু তাহমিদ অবাক হয় না, বরং মুচকি এসে মোবাইল বের করে বলল, আচ্ছা, আমি আজ একটা জিনিস দেখাতে চাই। সবাই তাহমিদের দিকে এগিয়ে এলো। তাহমিদ একটা ভিডিও চালায়। সেখানে দেখা যাচ্ছে তাহমিদের বিয়ের শপিংয়ের দিন শপিং মলে মাহিরা আর নওয়াজ পাশাপাশি হাঁটছে। মাহিরা নওয়াজের হাত ধরে হেসে বলছে, তুমি না থাকলে আমি আসতাম না বিয়ে বাড়িতে। সেই মুহূর্ত ভিডিও করা, যেটা তাহমিদ নওয়াজকে দেখিয়ে ব্ল্যাকমেল করে সেই দিন কফির বিল দিতে বাধ্য করেছিল। নওয়াজ লজ্জায় পড়ে হাসছে, কিন্তু ভালোবাসা তার চোখে মুখে স্পষ্ট। নওয়াজ মাথা নিচু করে বলে, তাহমিদ জানতো সব কিছু? নওয়াজ নিষেধ করেছিল, তাই এতদিন কিছু বলেনি। আজ যখন নিজেই সব কিছু বলে দিয়েছে, তাই তাহমিদ একটু মজা দেওয়ার জন্য ভিডিওটা দেখালো। যেহেতু মাহিরার বাড়ির লোকেরা ওকে অন্য কোথাও বিয়ে দিতে চাইছে, তাই আমাদের দেরি করা ঠিক হবে না নিলয়। চলো আমরা যাচ্ছি মাহিরার বাড়ি। নিলয়, তুমি আমার সঙ্গে আছো নাকি এই বিয়েতে কোনো আপত্তি আছে? ছেলের ভালোবাসা মানে আমার সম্মান। আমরা বাড়ির গিন্নি, যেহেতু রাজি, তাহলে আমি আর রাজি না হয়ে উপায় কি? তাহমিদ উঠে এসে নওয়াজের কাঁধে হাত রাখে। ভাই, ভালোবাসা মানে যুদ্ধ, ভয় নয়। তুমি যদি ওকে সত্যি ভালোবাসো তাহলে ভয় পেও না, ও একদিন ঠিক তোমার হবে। আর যদি মাহেরার বাবা মা রাজি না হয় তাহলে ছিনিয়ে আনো, আমি আছি তোমার সঙ্গে। সেটার দরকার পড়বে না, মেহেরাব বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তাহলে আর দেরি না করে আমরা আজই যাই মাহিরাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে। আমি তাহলে মেহেরাব বাবাকে ফোন করে জানাচ্ছি আমার কাজ আজ তাদের বাড়ি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফোন করে জানাই দাও। বিকেল 5টা। নীলা, নিলয়, নওয়াজ, নাফিস, গালিব, তুবা আর জিসান রওনা দিল মাহিরার বাড়ির উদ্দেশ্যে। চারপাশে ধানের ক্ষেত, গ্রামের সরলতা আর বুক ভরা টেনশন নিয়ে গাড়ি গিয়ে থামে মাহিরাদের বাড়ির গেটের সামনে। চলো এবার ছেলের বিয়ের জন্য কনে দেখতে ঢুকি। মাহিরার মা বাবা উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে গেলেন। সবাই বসে আছে। কিছুক্ষণ পর নীলা নাফিসকে জিজ্ঞেস করলো, আচ্ছা নাফিস, তোর কোনো পছন্দ আছে? না আম্মু, আমার কোনো পছন্দ নেই। মাহিরাদের বাড়ির উঠোনে বসানো হয়েছে নীলাদের। নওয়াজ সাদা পাঞ্জাবি আর মেরুন ওয়েস্টকোট পরে বসে আছে, কিন্তু চোখ দুটো একটানা সেই কাঠের দরজার দিকেই তাকিয়ে, যেখানে একটু পরে তার স্বপ্নের মানুষটা বেরিয়ে আসবে। হাস্যোজ্জ্বল চেহারায় এগিয়ে এসে জিসান মাহিরার বাবা মনসুর সাহেবের সাথে কথা বলা শুরু করলো। মনসুর সাহেব কিছুটা বুঝতে পারছিলেন আজকের এই সফর শুধু আত্মীয়তা রক্ষা নয়, কিছু একটা বিশেষ উদ্দেশ্য আছে। জিসান নরম কণ্ঠে বললেন,
ভাইজান, আজ একটু দায়িত্ব নিয়েই এসেছি। আমাদের নেওয়াজ অনেক ভালো ছেলে, আমাদের নিজের চোখের সামনে বড় হয়েছে। নিজের বোনের ছেলে বলে বলছি না, ওইখানের মনটা একদম সোনার মতো। আর নওয়াজ মেহেরাকে ভালোবাসে, তাই আমরা এদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। জিশান ভাই, আমি বুঝতে পারছিলাম কিছু একটা চলছে। মেয়ের চোখেও মাঝে মাঝে আলাদা ঝিলিক দেখি, কিন্তু আজ আপনি বলার পর একরকম হালকা লাগছে। আপনার মেয়েকে আমরা শুধু ঘরের বউ হিসেবে না, আমাদের মেয়ে হিসেবেই রাখতে চাই। পাশে দাঁড়িয়ে থাকা নওয়াজ একটু গলা কেটে দিয়ে উঠে এসে সালাম করে বলে, আঙ্কেল, আমি জানি মাহেরা আমার জন্য অনেক বড় দোয়া। যদি আপনি হ্যাঁ বলেন, আমি জীবনের প্রতিটা দিন ওকে সম্মান দিয়ে ভালোবাসবো। তোমার চেহারায় সত্যি বলার ভরসা আছে। আমি হ্যাঁ বলছি, তবে একটা শর্তে। জি আঙ্কেল। এই মেয়েটা হাসি যেন কোনো দিন ফিকে না হয়, এটা তোমার দায়িত্ব। প্রতিজ্ঞা করছি আঙ্কেল, মাহেরাকে আমি সবসময় খুশি রাখার চেষ্টা করব। দূর থেকে জানালার পাশে দাঁড়িয়েছিল মাহেরা। মুখে একরাশ লজ্জা, তবু চোখে ঝলকানি, আর মনের ভেতরে ঝড়ের মতন একটাই কথা, সে এসে গেছে, আমার জীবনের প্রিয় নাম হয়ে গেছে। মাহেরার মা মৃদু হেসে বললেন, ছেলে আমাদের পছন্দ, পরিবার চেনা, মেয়ে তো আগেই পছন্দ করেছে, এখন শুধু শুভ দিন ঠিক করা বাকি। তাহলে আমরা মেয়ে দেখতে নয়, ছেলে বিয়ে তারিখ ঠিক করতেই এসেছি। সন্ধ্যার পরে গালিব, নিলয়, জিসান আর মনসুর সাহেব টেবিলের ওপরে রাখা ছানা পড়া বাদাম, লেমন টি, চারজন বসে আছে। গালিব সোফায় হেলান দিয়ে বললেন, এই বিয়েটা কিন্তু স্পেশাল হতে হবে নিলয়। মাহেরা আমাদের ঘরে আসছে, আর নওয়াজ তো তার ভালোবাসা পূর্ণতা পাচ্ছে। এমন একটা দিন বাঁচতে হবে যেটা দেখলেই প্রেমের ঘ্রাণ আসে। তুই আর রোমান্টিক হোস না রে কালিব, বুড়ো বয়সে প্রেম খুঁজিস? ভাই, আপনি না হয় এখন বিয়ের আয়োজন নিয়ে ভাবুন, রোমান্স গালিব ভাইয়ের ভাগে থাক। মনসুর সাহেব হাসি মুখে একটা দিন বললেন, এই মাসের 20 তারিখ ভালো, সব দিয়েই শুভ। আমার ছুটি আছে, মাহেরার পরীক্ষারও চাপ কম। 20 তারিখ পারফেক্ট। তার আগে মেহেদি হবে, গায়ে হলুদ হবে, আগে আগে সব প্ল্যান করে ফেলতে পারবো। আমি বলি চমকালো একটা গায়ে হলুদ, তারপর মেহেদিতে ছেলেদের ব্যাচেলার নাইট, কি বলো সবাই? ভাই, আপনি যেন আগেই পার্টির প্ল্যান করে রাখছেন। ঠিক আছে, 26 তারিখ লক। মনসুর সাহেব একটু আবেগ নিয়ে বললেন, আমার মেয়ের চোখে যেন কান্না না থাকে, শুধু বিদায়ের দুঃখে নয়। গালিব মনসুর সাহেবের পাশে বসে হাত রাখলেন কাঁধে। আপনার মেয়ে এবার শুধু ঘর বদলাবে, ভালোবাসা কমবে না, এইটা আমি গ্যারান্টি দিচ্ছি। চারজন পুরুষ, চারটে শক্ত পিলার। আজকের এই সিদ্ধান্তে দুইটা জীবন এক হবে, দুইটা পরিবার আরও কাছাকাছি আসবে। আর দূরে বসে থাকা নওয়াজ মাহেরা জানতেও পারছে না তাদের ভালোবাসার দিনটা আজ চিরদিনের জন্য বেছে নেওয়া হলো। নিলয় এসে নীলার পাশে বসে বলল, বিয়ের ডেট ফাইনাল করে নিলাম। বিয়ের দিন ঠিক 20 তারিখ, মাত্র 5 দিন বাকি। আমি ওয়েডিং প্ল্যানার, কেউ কিছু বলবে না। আমি আমার ছেলের বিয়েতে বেস্টটাই দিতে চাই, কিন্তু আমি তো চেয়েছিলাম দুই ছেলের একসাথে বিয়ে দিতে, সেটা তো আর হলো না। যাই হোক, ফুল কোন কালারের হবে, মেহেদির অনুষ্ঠান কেমন হবে, হলুদ কেমন হবে, কনে কি পরে আসবে, সব আমি ঠিক করব। আচ্ছা, আর আমরা বাকি সবাই তোমার সহকারী। মাহেরা লাজুকভাবে নওয়াজের দিকে তাকায়। নওয়াজ মুচকি এসে চোখে চোখ রাখে। তাদের চোখে স্বপ্ন, পরিবারের আনন্দ। নওয়াজ নাসিব তো ছোটবেলা থেকেই আমার আদরে কত বড় হয়ে গেল, এখন আবার বউ আনছে, চোখ ভিজে যায়। গল্প শেষ করে জিসানরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে বাড়িতে সবাই টেনশনে আছে, কি হবে সেটা নিয়ে। একটু আরিশা টেনশন করছে। তাহমিদ পাশে এসে বলল, বিয়ে হচ্ছে, এত টেনশন করছিস কেন? মাহেরার বাবা অনেক রাগী, জানি না কি হচ্ছে সেখানে। যদি ভালোই ভালোই না মানে তাহলে মাহেরাকে রিহানার মতো তুলে আনবো। সেটা ছাড়া আর কি পারো তোমরা? কেন, তোর ফোর্স ম্যারেজ ভালো লাগেনি? একটুও না। এটা কত মেয়ের স্বপ্ন, তুই জানিস? আমার কত ইচ্ছে ছিল বিয়ে নিয়ে, কিন্তু সব ওই রাফিদ শেষ করে দিল। আরিশার কথার মাঝখানে গাড়ির শব্দ শোনা গেল। জিসানরা বাড়ি চলে এসেছে। তাহমিদ এগিয়ে গিয়ে গালিবকে বলল, পাপা, বিয়েটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? মনসুর সাহেবের বেশি ছুটি নেই, তাই একটু তাড়াতাড়ি বিয়ের ডেট ঠিক করা হলো।
তাহলে তো সব কিছু জলদি করতে হবে। বাড়ি এসে জিসান সবাইকে ডেকে বলল, আজ 5 দিন পরে বিয়ে, তাই কালকে সবাই ঢাকায় চলে যাও বিয়ের শপিং করতে। আরিশা আর রাহিনা দুজন দুজনকে জড়িয়ে ধরে লাফানো শুরু করে দিল। বেবি তুমি অনেক বেশি নড়াচড়া করিও না, আমার বাচ্চা পেটে কষ্ট পাবে। মুরানের এমন কথা শুনে সবাই হেসে উঠল। রিহানা কিছুটা লজ্জা পেয়ে দূরে সরে গেল। পরের দিন ঢাকার এক অভিজাত শপিং মলে ভিড় জমেছে খান পরিবার ও তাদের অতিথিদের। চারিদিকে রোদের আলোয় চকচক করছে গয়নার দোকান, জামা কাপড়ের ডিজাইনার শোরুম আর লোভনীয় ফুড কোর্টের গন্ধ। তাহমিদ আর আরিশা হাত ধরে ঢুকছে এক ডিজাইনার বুটিকে। আরিশা একটু লাজুক, একটু খুশি। সে এমন জায়গায় কিনতে এসেছে যেখানে তার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষের সাথে। তাহমিদ তার কানে ফিসফিস করে বলল, এই শাড়িটা দেখো, লাল আর সোনালি, ঠিক তোমার মতো সাহসী আর রাজকীয়। আরিশা চোখ বড় বড় করে বলল, এত দামি? তুই দাম নিয়ে চিন্তা করিস না, আমার জীবনের সবচেয়ে বড় দামি জিনিস তুই। আমি তোকে সাজাতে চাই আমার চোখের জন্য। আরিশা লজ্জায় চোখ নামিয়ে নিল আর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চুপচাপ ভালোবাসা। এদিকে গালিব সাদা শার্টে সানগ্লাস আর হাতে ঘড়ি পরে একদম রাজার মতন তুবার জন্য শাড়ি খুঁজছেন। একটার পর একটা তুলছেন আবার নামাচ্ছে। তুবা হেসে বলল, এতে কিসের কি দরকার? তুমি এখনো বুঝো না আমার স্ত্রী মানে আমার গর্ব। তোমাকে দেখলেই সবাই থমকে যাবে, সেটাই আমার চাওয়া। তুবার মুখ লাল হয়ে গেল। তুবা জানে গালিব এখনও আগের মতোই প্রেমিক। ঠিক তখনই নিলয় পাশে এসে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠে বলল, বুড়ো হইলি কিন্তু, তোর ভীমরেতি গেল না দোস্ত, তুই এখনো প্রেমিক সাজিস। তুই চুপ কর, আমার প্রেমের বয়স লাগে না, আমি তো এখনো ইয়াং। তোর মতো মনকে বুড়ো বলে সান্ত্বনা দিতে পারবো না। সবাই হেসে উঠল। এমন মুহূর্তে নাদিবা আর ইয়েন পেছনে ঘুরে ঘুরে গুনগুন করছে। কিছুক্ষণ পর নাদিবা ইয়েনের দিকে তাকিয়ে একটু হেসে কিছু একটা বলল, আর ইয়েন একটু লজ্জায় মাথা নামিয়ে নিল। সবার কেনাকাটা শেষ। শপিংয়ের ক্লান্তি ঝেড়ে ফেলেই নওয়াজের মাথায় এক দুর্দান্ত আইডিয়া খেলে গেল। সবার ব্যাগ হাতে নিয়ে গাড়িতে উঠতে সে হঠাৎ বলল, এই ব্যাচেলর পার্টিটা একটু স্পেশাল হওয়া উচিত না? তাহমিদ ভ্রুকুচকে নওয়াজের দিকে তাকিয়ে বলল, তুমি আবার কি প্ল্যান করছো? নওয়াজ চোখ টিপে হাসল। ভাই, ট্র্যাডিশনাল ব্যাচেলর নাইট বাদ দে, চল বাইক নিয়ে সবাই সাজে ঘুরে আসি। পাহাড়, কুয়াশা, ক্যাম্পফায়ার, একটা ড্রিম টিপ। ডান, আজ রাতেই রওনা হই, যা লাগে নিয়ে নেই আমি। ইয়েন, মুলান আর নাফিসকে জানাচ্ছি। ভাই, এটা আমাদের ব্যাচেলর ট্রিপ, আজ রাত থেকেই অ্যাডভেঞ্চার শুরু। নওয়াজ তখনই ঠিক করে 5 জন ছেলে 5টা বাইক, 2 চোখ ভরা হেডলাইটের আলো আর কুয়াশায় মোড়া পাহাড়ি পথ। আজ রাতেই রওনা হবে তারা সাজেকের পথে। মুলান, ইয়েন আর নওয়াজ যখন শুনল সাজেকের ব্যাচেলর ট্রিপের প্ল্যান, তখন ওদের উচ্ছ্বাস দেখে যেন চারপাশ আনন্দে ঝলমলিয়ে উঠল। ভাই, এই 2 রাত হবে আমাদের জীবনের সবচেয়ে মেমোরেবল রাত। ওয়াও, পাহাড়, কুয়াশা, ব্যাচেলর পার্টির সাথে ট্রিপ, আমিও রেডি। সবাই যে যার মতো ব্যাগ গুছিয়ে নিচে নামতে থাকে। বাইকগুলো সাজিয়ে রাখা হচ্ছে, হেলমেট, জ্যাকেট, গ্লাভস সব কিছু রেডি। এদিকে ঘরে আরিশা চুপচাপ দাঁড়িয়েছিল, চোখে মিশ্র অভিমান আর ভালোবাসা। তাহমিদ হেলমেট হাতে নিচে নামার আগেই আরিশা ধীরে এসে বলল, তুমি যাচ্ছ সাজেক, আমিও যাব তোমাদের সাথে। তাহমিদ একটু থেমে যায়, তারপর মুচকে এসে বলে, লক্ষ্মী বউ, এটা একটা ব্যাচেলর ট্রিপ, বুঝতেই পারছো। মেয়েরা থাকলে ছেলেরা একদম রিল্যাক্স হতে পারে না। আমি তোমাকে এখন নিয়ে যেতে পারছি না। আরিশা মুখ ভার করে তাকিয়ে থাকে তাহমিদের দিকে। তাহমিদ কাছে গিয়ে আরিশার কপালে একটা নরম চুমু এঁকে দিয়ে বলল, তবে একটা কথা দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাব তোমার স্বপ্নের জায়গায়, শুধু তুমি আর আমি, প্রমিস। আরিশা ঠোঁটের কোণে এক চিলটে হাসি ফুটে ওঠে, চোখে মায়া জমে থাকে। সেই ধীরে বলে, তাহলে দ্রুত ফিরো, তোমার জন্য অপেক্ষা করবো আমি। তাহমিদ নিচে নেমে এলো। রাত তখন গভীর হচ্ছে। সাজেকের পথে 5 যুবক, 5টা বাইক প্রস্তুত। শহরের আলো ফেলে পাহাড়ের কোলে হারিয়ে যাওয়ার আগ মুহূর্ত। নওয়াজ, মুলান, ইয়েন, তাহমিদ, নাফিস সবাই একে একে হেলমেট পরে বাইকে উঠে পড়ছে। সব কিছু একদম রেডি। ঠিক সেই সময়ই বাড়ির ভেতর থেকে 3 জন বেরিয়ে আসে। সবাই ঘুরে দেখে জিসান, গালিব আর নিলয় পরিপাটি জ্যাকেট পরে এক একজন এক একটা ব্যাকপ্যাক কাঁধে। নওয়াজ চোখ বড় বড় করে তাকিয়ে বলে,
আব্বু এই মাঝরাতে তোমরা কোথায় যাচ্ছ? নিলয় একটু গম্ভীর মুখে জবাব দেয় না। তাহমিদ হেসে বাইক থেকে নেমে এসে বলে, ভাই এই ব্যাচেলর ট্রিপে পাপারও আমাদের সাথে যোগ দিচ্ছে। পাপাদেরও তো একটা ব্যাচেলর স্মৃতি থাকা দরকার, তাই না? আজকের রাতটা হবে ফাদার সন ব্যাচেলর অ্যাডভেঞ্চার।